দর্শক বন্ধুদের প্রথমেই নমস্কার জানাবো। আর জানাতে চাইবো যে আজকে আমার এই প্রতিবেদনে আমি কি কি বিষয়ের উপর আলোকপাত করতে চলেছি। অবশ্য করেই সারাদিন ধরে আমরা দেখেছি যে আমাদের দেশের লোকসভার মূলত দুই সাংসদ এবং আরও একজন সাংসদের মধ্যে আমি নাটকই বলবো। তো আপনারা প্রত্যেকেই দেখেছেন যে কি চলেছে সারাদিন ধরে। মানে তাদের মধ্যে তীব্র কটাক্ষ বাদানুবাদ, সামান্য পুরনো ঘটনা তুলে এটা যেন বাচ্চাদের ঝগড়া হচ্ছে এরকম একটা ব্যাপারটা কিছুই না। এগুলো হয়েছে, এগুলো কিন্তু কারণ আছে। আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে আমি সেটা বলবো। এটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। এবং আরও একটা খুব বড় একটা ভাইটাল ব্যাপার যেটা রয়েছে, যে 26,000 এসএসসি শিক্ষকের চাকরি চলে গেছে। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলে এত চাকরি গেছে যে প্রত্যেকটা স্কুলে সমস্যা হচ্ছে। সেই সব স্কুলের মাস্টারমশাই যারা রয়েছেন এবং হেডমাস্টার মশাই যারা রয়েছেন, তাদেরকে একাধারে যেমন ঘন্টা বাজাতে হচ্ছে, পিয়নের কাজ করতে হচ্ছে, প্রচুর দৌড়োদৌড়ি। আমি দেখলাম একজন হেডমাস্টার মশাই তিনি স্কুলের গেট খুলছেন, ছাত্রদের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করছেন, ক্লাসের জানলা দরজা খুলছেন, লাইট জ্বালছেন, তারপরে তিনি তার নিজের যা কাজ সেগুলো তো করছেন, ঘন্টাও বাজাতে হচ্ছে, কখনো কখনো অন্য মাস্টার মশাইদেরও ঘন্টা বাজাতে হচ্ছে, যাকে বলে একদম কেওস। মানে এইভাবে তো বেশি দিন সম্ভব না, এইভাবে 1-2 দিন ম্যানেজ করা সম্ভব। করছেন তারা, কারণ কিছু উপায় নেই, তাদেরকে চাকরিটা করতে হবে। কথা হচ্ছে যে 26,000 শিক্ষকের চাকরি যে চলে গেল, এসএসসি শিক্ষকের চাকরি চলে গেল, তারপরে ঘটনাটা কি ঘটলো আমরা দেখলাম। যে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে আমরা যোগ্য বলে কিছু লোককে ঢোকানো হলো। তার মধ্যে হ্যাঁ, ডেফিনেটলি কিছু যোগ্য লোক তো ঢুকেছিলেন এবং অনেক অযোগ্য লোক ঢুকেছিলেন। তার প্রমাণ আমরা বিভিন্ন চ্যানেলে দেখলাম আজকে সারাদিন ধরে। যে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কে, আপনি কি যোগ্য যোগ্য ক্যান্ডিডেট? তারা জাস্ট পালিয়ে যাচ্ছেন, মানে পালিয়ে তারা নেতাজি ইন্ডোরের ভিতর ঢুকে যাচ্ছেন। তারা অনেকেই যথেষ্ট বয়স্ক এবং শোনা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় পকেট করে তাদের বসার ব্যবস্থা করা হয়েছিল, মূলত এই নিরাপত্তার কারণে। মানে শুধু পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছিল না, তাই এদেরকেও রাখা হয়েছিল বলে শোনা গেছে, বিভিন্ন চ্যানেল থেকে শুনেছি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি। সেটা যাই হোক, মানে বাইরের অনেক লোক যারা অযোগ্য যোগ্য কিছুই না তারা ঢুকেছিলেন। এরকম অনেক ছবি বিভিন্ন চ্যানেলে দেখলাম। যারা প্রাইমারি শিক্ষক তারা বিভিন্ন সেলফি তুলছেন নিজেদের মধ্যে, শোনা যাচ্ছে তারাও গেছিলেন। এগুলোর আমি ওই ছবিগুলোই দেখেছি, আর কিছু প্রমাণ সেভাবে দেখিনি। এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, কারণ এগুলো এখন ইররেলিভেন্ট। কথাটা যেটা, সেটা হচ্ছে এই যে চাকরি চলে যাওয়ার পরে কি করলেন আমাদের মাননীয়া? প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন উনি একদিকে। উনি যখন যে মোমেন্টে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই মোমেন্টে অন্যদিকে কি হচ্ছে জানেন? সবটা বলবো, এগুলো নিয়ে সবগুলো নিয়ে কথা বলবো। আরও কিছু ছোটোখাটো বিষয় নিয়ে বলার আমার এই ভিডিওতে ইচ্ছা রয়েছে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকার চেষ্টা করুন, কারণ মানসিক সুস্থতা সবার আগে জরুরি। এবং এই মানসিক সুস্থতা বা ব্যালেন্স রাখাটা সত্যি সম্ভব হচ্ছে না। কারণ আজকে আমাদের যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তাকে খুব বিচলিত দেখলাম। কারণ প্রথম যখন এই রায়টা আসে তার হাত ধরেই এসেছিল, উনি প্রথম বড়সড় গলদ দেখে ফেলেছিলেন এই পুরো মামলাটার মধ্যে, এই এসএসসি নিয়ে যে মামলাটা হয়েছিল, ঠিক আছে? তো ওনাকেও খুব বিচলিত দেখলাম। উনি এসএসসি দফতর পর্যন্ত গিয়েছেন। এখন বর্তমান যিনি চেয়ারম্যান, তার সঙ্গে আরও কিছু লোকজন যাদের চাকরি চলে গিয়েছেন, তাদের মধ্যে তফসিলি জাতিভুক্ত একজন রয়েছেন চাকরিহারা, এবং তিনি কিন্তু খুব উচ্চশিক্ষিত এবং মানে অনেক কিছুই জানতে পারলাম তার সম্পর্কে। তিনি বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন যে ছেলেটি খুবই দুস্থ পরিবারের ছেলে, পরিবারের একমাত্র রোজগারে, এবং একজন এমএসসি বিএড, জুলজিতে এমএসসি করেছেন এবং বিএড করেছেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন। এবং তিনি হচ্ছেন পরিবারের ফার্স্ট জেনারেশন যিনি লেখাপড়া শিখেছেন এবং চাকরি পেয়েছেন, শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন। এবং সেখানে তার চাকরিটা আজকে চলে গিয়েছে। তার একটি 3 মাসের বাচ্চা আছে। অবস্থাটা সহজেই অনুমেয়, তার পাগলের মতন অবস্থা। তাকে আমরা বিভিন্ন মুডে বিভিন্ন দিনে দেখেছি, খুবই খারাপ অবস্থা। তাদের আর মানে দেয়ালে পিঠ থেকে গিয়েছে যাকে বলে। তো স্বাভাবিকভাবে এরা অনেকেই গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে। তো ওনাকে এই জন্যই বিচলিত দেখাচ্ছিল। এবং উনি কিন্তু একটা মধ্যপন্থা, যেটা ওয়ে আউট, যে কীভাবে যোগ্যদের লিস্ট তৈরি করা যাবে, উনি কিন্তু প্রথম দিন থেকে বলছেন। যেদিন থেকে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট এসেছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে, উনি কিন্তু প্রথম থেকেই এই মধ্যপন্থা যেটা একটা উপায় রয়েছে উনি বারবার বলছেন। উনি প্রস্তাব দিচ্ছেন যে আসুন দিদি বসি, আপনারা সবাই রাজনীতিটাকে একটু দূরে সরিয়ে রাখি, আমরা ভুলে যাই আমরা রাজনীতিজ্ঞ, আমরা রাজনীতির লোক। আমরা এই মানুষগুলো যাতে যোগ্যরা, তাদের যাতে যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে বিনা দোষে তারা চাকরিটা হারিয়েছেন, সেই চাকরিটা তাদের যাতে ফিরিয়ে দেওয়া যায়। একমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে
বিভিন্ন এক্সপার্ট যারা রয়েছেন এবং যিনি মাথা সর্বেসর্বা তিনি এবং আরও উনি যাদের চাইবেন সকলকে নিয়ে একটা কমিটি তৈরি করে এই যে ওএমআর শিট যেগুলো রয়েছে, যেগুলো সিবিআই কিন্তু ওএমআর শিট স্ক্যান্ড কপি বের করেছে, তো সেগুলো নিয়ে আমরা বসি এবং যোগ্যর অযোগ্যর বিচার ওইখানেই হয়ে যাবে, আমরা লিস্ট তৈরি করি। এই জিনিসটা কিন্তু কর্ণপাত করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। কেন বলছি সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। মিথ্যা প্রতিশ্রুতি এই জন্যই যে যখন কিনা উনি নেতাজি ইন্ডোরে বক্তৃতা দিচ্ছেন, উনি বলছেন যে একজন যোগ্যরও চাকরি যাবে না এবং অযোগ্যদেরও আমি ভাববো, এরপরে অযোগ্যদের নিয়ে বসবো, আগে যোগ্যদেরটা সামলে নিই তারপর অযোগ্যদের নিয়ে বসবো। সেটা মানে যোগ্যদের কানে খুবই খট করে লেগেছে, আমাদের স্বাভাবিক মানে সাধারণ মানুষের কানে তো লেগেইছে, যোগ্য যারা শিক্ষক তাদের কানে তো অবশ্যই লেগেছে। এবং আরও আছে, পুষিয়ে দেবো, 2 মাস আপনারা বিনা পয়সায় কাজ করুন, পুষিয়ে দেবো মানে তারা নিজের যোগ্যতায় অনেক খেটে পরীক্ষা দিয়ে জিতে নিয়েছেন চাকরিটা, সেই যোগ্যদের কথা বলছি, তাদেরকে উনি পুষিয়ে দেবার কে? এটাই হচ্ছে কথা। তারা নেবেন কেন ওনার এই পোষানোটা? এটা কিন্তু কথা। এটা তাদের স্বাভাবিকভাবেই মান সম্মানে লেগেছে। এক তো তারা চাকরিহারা, তাদের খাওয়ার সংস্থান নেই, আজকে তারা জানেন না যে এই মাস থেকেই তাদের সংসার কিভাবে চলবে। হয়তো এই মাসের বেতনটা ঢুকে গিয়েছিল, কিন্তু পরের মাস থেকে বেতন না পেলে তারা কি করে ইএমআইগুলো চুকাবেন, তার বাচ্চার বেবি ফুড, এই যে 3 মাসের বাচ্চা যার রয়েছে, এরকম বহু মানুষের রয়েছে, তো সেটা তারা কিভাবে যোগাবেন তারা জানেন না। তাদের সঙ্গে এটা কী ধরনের ইয়ার্কি করা হয়েছে যে তাদের বলা হচ্ছে একজনেরও চাকরি যাবে না, আপনারা স্কুলে যান। আপনারা কেন যাবেন না? টার্মিনেশন লেটার পেয়েছেন? যেখানে সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিচ্ছে তাদের জব, সেখানে আলাদা করে টার্মিনেশন লেটার কে ইস্যু করবে? এসএসসি। আপনারা শুনে নিন এবার আমি যেটা বলতে চলেছি, খুব ভালো করে ভিডিও স্কিপ না করে কান করে শুনুন কথাটা। উনি যখন এই বক্তৃতা দিচ্ছেন, অ্যাসিওরেন্স দিচ্ছেন যে কারুর চাকরি যাবে না, আপনারা চাকরি করে যান, 2 মাস তো, তারপরে সব ঠিক হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানা হচ্ছে না, উনি বলছেন সব ঠিক হয়ে যাবে, অথচ ঠিক সেই একই সময়ে অথবা তার আগে যা জানা যাচ্ছে টাইমটা আগে, যে টাইম লাইন যদি আমরা ফলো করি, উনি বক্তৃতাটা দেওয়ার আগেই ফার্স্ট আওয়ারেই অফিস খুলতেই এসএসসি থেকে চিঠি যাচ্ছে যথাযোগ্য জায়গায় যেখান থেকে অর্ডার ইস্যু হয়েছে, সেখানে যে আমাদেরকে একটু সুযোগ দিন, যে এই যে স্কুলের পঠন পাঠন যেহেতু ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, সেই জন্য যারা চাকরি করছিলেন তাদেরকে আপাতত টেম্পোরারি, পরিষ্কার করে বলা হচ্ছে টেম্পোরারিলি তাদেরকে রেখে দেওয়া হোক, কারণ এই শিক্ষাবর্ষে নালে পড়াশোনা পঠন পাঠন সব আটকে যাবে এই শিক্ষাবর্ষটা, এবং যতক্ষণ পর্যন্ত না রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে, আমরা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করছি। তার মানে উনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরেই যে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন স্টেডিয়ামে যে রিক্রুটমেন্ট প্রসেস, আবার কি কোনো পরীক্ষার কথা উনি বলেননি, নতুন করে কোনো প্রসেসের কথা উনি বলেননি। উনি বলেছেন রিভিউ পিটিশন দাখিল করা হবে, বড় বড় উকিল লাগানো হচ্ছে, আপনারা একদম টেনশন করবেন না, ফ্রি থাকুন, চলে আসুন স্কুলে, সব হবে, এত টেনশন করছেন কেন? টার্মিনেট করেছে আপনাদেরকে কেউ? উনি কিন্তু অন্যই কথা বলছেন। অথচ দেখুন আসল যারা অ্যাপয়েন্টমেন্ট যেখান থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই এসএসসি যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, তারা কিন্তু এই চিঠি আগেই দিচ্ছেন যথাযোগ্য জায়গায়, যে এদের আপাততভাবে রেখে দেওয়া হোক, যেহেতু আপাতত সংস্থান নেই, তারপরে তাদের কী ভবিষ্যৎ হবে সেটা সম্বন্ধে আর কিছু বলা নেই, কারণ তারা তো রিক্রুটমেন্ট প্রসেস শুরু করছেন, তারা তো বলে দিচ্ছেন সেখানে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? যে প্রতিশ্রুতিগুলো সব মিথ্যা, সবই ফাঁকা বুলি। এই যে ডাকা হলো, ঘটা করে মিটিং হলো, আশেপাশে বেশ মোসাহেব ধরনের কিছু চাকরিহারা শিক্ষক, তাদের নিয়ে অনেক কানে কানে ফুসফুস অনেক কিছু হলো, সবটাই কিন্তু ভাঁওতা। তাই তো দাঁড়াচ্ছে, দুটো ঘটনা যদি মিলিয়ে দেওয়া যায় ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াচ্ছে। কারণ ওই যে বললাম টাইম লাইন, আগেই এসএসসি থেকে এই চিঠিটা চলে গেছে, তারপরে এটা বলা হচ্ছে, তার মানে এটা মিথ্যে ছাড়া কি, মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া, তো এগুলোর কোনো ভ্যালু নেই। তার মানে যে কোর্ট যা রায় দিয়েছে সেটাই কিন্তু থেকে যাবে। হ্যাঁ, রিভিউ পিটিশন ডেফিনেটলি দায়ের করা যেতে পারে, দাখিল করা যেতে পারে। সেক্ষেত্রে যে প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে আজকে চাকরিহারাদের একাংশ গিয়েছিলেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পরবর্তীকালে এসএসসি দফতরে যান এবং শোনা যাচ্ছে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এখনও কি রেজাল্ট হয়েছে আমি জানতে পারিনি, জানলে নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও হবে। কথাটা হচ্ছে যে যাওয়ার আগে উনি একটা মানে সাংবাদিক সম্মেলনই বলবো, ঠিক সাংবাদিক সম্মেলন না, এটার ভিডিওটা পাবলিশ হয়েছে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে ঘুরছে, এবং সেইখানে দেখলাম যে উনি ওনার পাশে যে হাইকোর্টের একজন অ্যাডভোকেটকে নিয়ে বসেছেন, যিনি বিজেপি করেন এবং উনিও বিজেপির সাংসদ আমরা জানি,
কিন্তু ওনারা দুজনেই বলছেন যে যেহেতু 26,000 মানুষের বেঁচে থাকার রুটি রুজির ব্যাপার, তারা বেঁচে থাকবেন কিনা এর উপর ডিপেন্ড করছে। খুব খারাপ দিকে যেতে পারে সিচুয়েশন, ঘটনা খারাপ দিকে যাচ্ছে, ইনফ্যাক্ট খারাপ দিকেই যাচ্ছে, কোনো ভালো দিকে যাওয়ার তো কোনো জায়গাটা নেই। কারণ ওই প্রতিশ্রুতিগুলো যে মিথ্যে, যে কোনো বুদ্ধিমান মানুষ সেটা বুঝবেন, এবং ওই যে বললাম প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কেন মিথ্যে। কথাটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে ওনারা বলছেন এখন যে বাঁচতে হবে, তার জন্য আন্দোলন তো পরের কথা, আন্দোলন কেন করতে হবে, আন্দোলন করে হবেটাই বাকি। আমরা অভয়ার সময় আন্দোলন দেখে নিয়েছি, সেটা কিভাবে কন্ট্রোল করা হয়েছে সব কিছু আমরা দেখে নিয়েছি, যে এত বড় আন্দোলন সারা পৃথিবী জুড়ে যাকে নিয়ে এত আন্দোলন হলো, কিছু লাভ হলো না, সবই শূন্য। অভয়ার বাবা মায়ের হাত আজও খালি, তারা মেয়ের বিচার এখনও পাননি, অভয়া কিন্তু বিচার পায়নি। সেক্ষেত্রে আন্দোলন করে খুব কিছু হওয়ার চাইতে সবচেয়ে ইমিডিয়েট সমাধান হিসেবে যেটা অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে কিছুই না, সবাই মিলে আসুন বসি, একটা মিটিং করি, আমরা একটা কমিটি তৈরি করি, তারপর ওই যে স্ক্যান ওয়েমারগুলো আছে সেগুলোকেই সঠিক ধরে নিয়ে আমরা এগোই। কারণ ওগুলোকেই ধরে নেওয়া, যেহেতু কেউ বলেনি যে হ্যাঁ ওগুলোই ঠিক, বা ওগুলো ভুলও তো বলেনি, তাহলে ওগুলোকেই ঠিক ধরে নিয়ে আমরা এগোই। তাতে করে যে লিস্ট তৈরি করা যাবে যোগ্যর, যদি অযোগ্যটা খুঁজে বের করা যায় তাহলেই যোগ্যর লিস্টটা বেরিয়ে যাবে। কথাটা খুবই যুক্তিযুক্ত বলে আমার কিন্তু মনে হয়েছে, এবং আমি জানি অনেকেরই মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারছি না যে শিক্ষামন্ত্রীকে দেখলাম খুব কটাক্ষ করছেন। কি বলে কটাক্ষ করছেন? বলছেন যখন উনি হাইকোর্টের জজ ছিলেন তখন উনি রাজনীতিকদের মতন কথা বলতেন, তখন তো উনি রাজনীতিক ছিলেন না, আর এখন উনি রাজনীতিক হয়ে জজের মতন কথা বলছেন। এইসব কি বলবো, এই ধরনের কথা এই সিচুয়েশানে যেখানে 26,000 মানুষ এবং পরিবার পিছু যদি 4-5 জন করেও ধরি সেখানে সংখ্যাটা অনেক, এরা আজকে এত অসহায় যে তাদের জাস্ট দেওয়ালে পিঠ থেকে গেছে, বাঁচার সত্যি কোনো উপায় নেই। এই এতগুলো মানুষ করবেন কি? এটা বলা সহজ যে টোটো চালিয়ে নেব কি কিছু রাস্তায় বসে সবজি বিক্রি করব, শিক্ষিত মানুষের পক্ষে অত সহজ নয়। আমি নিজে বুঝি যে রোজগার করার জন্য যে কোনো উপায়, আমি যদি আজকে বলি আমি লোকের বাড়ি রান্না করব, সেটা মুখে আমি বলতেই পারি আকাশ কুসুম কথা, তার মানে এই নয় যে আমি সত্যি করে সেটা করতে পারবো। আমি পড়াশোনার লাইনের লোক, আমায় পড়াশোনারই কাজ করতে হবে। তার ফলে এই যে মানুষগুলি তারা কিন্তু আজকে চূড়ান্ত পরিমাণে অসহায়। শুধু তো তাদের নিজেরা নয়, এদের পিছনে এদের উপর ডিপেন্ড করে পরিবারের অনেকগুলি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। তাদের কি হবে? তাদের জরুরি ওষুধ কেনা যাবে না আর কিছুদিনের মধ্যেই, এখনও কেনা যাচ্ছে। এই মাসের মাইনেটা হয়তো তারা পেয়ে গেছেন, কিন্তু এরপর সেটা কিনতে পারবেন না, বাচ্চার বেবি ফুড কিনতে পারবেন না, ডাক্তার দেখাতে পারবেন না প্রয়োজনে, নিজের স্ত্রীকে, বাচ্চাকে বা বাবা মাকে, নিজেকেও। এরা করবেন কি? আর কিছুদিনের মধ্যে সিচুয়েশন খুব খুব খারাপ হতে চলেছে, এবং সেটা যাতে না হয়, সামলানো যায় ইমিডিয়েট। সেজন্য যে যে রিভিউ পিটিশন দাখিল করার আগে উনি যেটা বলছেন, যে এক্স জাস্টিস যেটা বলছেন অভিজিৎ গাঙ্গুলি, যে আসুন আমরা বসে একটা সমাধান সূত্রে পৌঁছানোর চেষ্টা করি, এবং উনি বলছেন সেটা সম্ভব যেহেতু উনি জানেন পুরো ব্যাপারটা ভিতর থেকে। সেক্ষেত্রে কেন, কি সেই কারণ যার জন্য এরা কেউ রাজি হচ্ছেন না? কটাক্ষ করছেন ওনাকে, কেউ নাম নিয়ে কটাক্ষ করছেন, বলছেন ডাঙ্গুলি, কেউ বলছেন যে উনি এখন রাজনীতিজ্ঞদের, এখন উনি জজের মতন কথা বলছেন, আগে উনি রাজনীতিজ্ঞদের মতন কথা বলছেন। এগুলো কি অ্যাভয়েড করে যাওয়ারই একটা টেকনিক নয়? অবশ্য করেই অ্যাভয়েড করে যাওয়ার টেকনিক। কারণ হচ্ছে আজকে দেখলাম যে একটা জিনিস চোখে পড়লো, সারাদিন ধরে আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন যে মোটামুটি 3 জন সাংসদের মধ্যে একটা অদ্ভুত বিষয় নিয়ে, বিষয়টা কোনো বিষয় নয় আসলে, তারা বাদানুবাদ করছেন এবং অন ক্যামেরা করছেন। একজন তো বলছেন যে আমি চাই এগুলো মিডিয়ায় আসুক। এক্স্যাক্টলি, কারণ এগুলো স্ক্রিপ্টেড। ওনারা চান এগুলো এখন মিডিয়ায় আসুক, কারণ মিডিয়াতে যেটা চলছে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ঘুরছে, এবং মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়া বলুন, নিউজ প্রিন্ট বলুন, যেটা ঘুরছে সেটা হচ্ছে 26,000 মানুষের চাকরি চলে গিয়েছে, এবং তাদের মধ্যে অনেকের চাকরি অন্যায়ভাবে গিয়েছে, এবং তার জন্য কোনোভাবেই কোর্ট দায়ী নয়, এবং যার নাম বলে বলা হচ্ছে যে লয়ারের, সেও দায়ী নয়। কারণ এটা কোর্টের কাছে প্রমাণ সাপেক্ষ বিষয় ছিল, এবং কোর্টের কাছে কোনো চেষ্টাই করা হয়নি যে কে যোগ্য আর কে অযোগ্য এটা তুলে ধরার, জাস্ট চুপ থাকা হয়েছে। এটাই হয়তো চাওয়া হয়েছিল যে এই প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাক, তাতে করে যেমন রাজনৈতিক ফায়দা হবে, অর্থনৈতিক ফায়দাও হবে, এতগুলো মানুষের মাইনে দিতে হবে না, আর ভাড় মেজায় পড়াশুনো। কার মাথা ব্যথা পড়েছে? বাচ্চাদের পড়াশুনো হচ্ছে কি না হচ্ছে যদি মাথা ব্যথা থাকতো তাহলে কি এত বড় দুর্নীতি হতো? 17 রকমের দুর্নীতি করা হয়েছে, ভাবতে পারেন আপনারা? 17 রকমের দুর্নীতি প্রমাণিত। কই এসএসসি তো প্রতিবাদ করতে পারছে না,
যে না কোনো দুর্নীতি হয়নি, 17 রকমের দুর্নীতি হয়নি, 7 রকমেরও হয়নি। উল্টে তারা বলছে যে আমাদেরকে পারমিশন দিন যে এদেরকে টেম্পোরারিলি কাজে রাখতে, উইদাউট এনি মানি, কোনো টাকা পয়সা এরা নেবেন না। পরিষ্কার করে লেখা আছে, সেই স্ক্রিনশট আছে আমার কাছে। ঠিক আছে, যে কোনো টাকা পয়সা তার বদলে এরা, টাকা পয়সা তো ছেড়ে দিন, এরা কিছুই দাবি করবেন না। মানে চাকরি গেছে গেছে, এখন এরা স্বেচ্ছাশ্রম দেবেন। মানে এরা তো ভীষণ বোকা, তাই এরা স্বেচ্ছাশ্রম দেবেন। কোনো একটা গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, 2 মাস পরে মিরাকেল হবে, চাকরি আপনারা যেমন ছিল, সার্ভিস ব্রেক হবে না। এই তো বলা হচ্ছে টেম্পোরারিলি এদেরকে নিয়োগ করতে দিন, সার্ভিস ব্রেক হবে না, তাই টেম্পোরারিলি নিয়োগ করতে দিতে বলা হচ্ছে। পরিষ্কার করে লেখা রয়েছে সেই চিঠির মধ্যে। এরপর আপনারা কি বলবেন? এই যে বলছিলাম 3 সাংসদ, তাদের মধ্যে বাদানুবাদ। একজন মহিলা সাংসদ, যার অনেক কিছুই আগে শোনা গেছে, অনেক বিষয় নিয়ে, আদানি ইত্যাদি। তারপরে আবার যে প্রচণ্ড রাগী একজন যে লয়ার, তিনিও অ্যাডভোকেট আর কি, হাইকোর্টেরই হবেন, যাই হোক। তো তিনি কথায় কথায় আমি দেখলাম এমন কথা, এমন ওয়ার্ড, অবসিন ল্যাঙ্গুয়েজ বলতে বাধ্য হচ্ছি, তার কারণ সেগুলোকে বিপ দিতে হয়েছে চ্যানেল থেকে। এমনই কথা ছিল, এবং উনি বলছেন, ওনার গলায় শুনতে পাচ্ছি, উনি বলছেন যে হ্যাঁ আমি চাই, মিডিয়া রয়েছে, এগুলো মিডিয়ায় চলে যাবে। কেউ একজন বলছেন, উনি বলছেন আমি চাই এগুলো মিডিয়াতে আসুক। তার মানেটা কি দাঁড়ালো? যে এই যে চলছে চাকরিহারা শিক্ষকদের উপর একটা সিম্প্যাথি, এই যে এদের নিয়ে এরা হাইলাইটেড হচ্ছেন, ঘটনাগুলো সারফেসে আসছে, সেগুলো চাপা দেওয়ার এটা একটা টেকনিক, এটা স্ক্রিপ্টেড। এটাও স্ক্রিপ্টেড যে আপনারা ঝগড়া করবেন অন ক্যামেরা, আপনারা ক্যামেরা এগুলো বলবেন করবেন, তাহলে মিডিয়ার ফোকাসটা আপনাদের দিকে ঘুরে যাবে, এগুলো নিয়ে মিডিয়াতে চর্চা চলবে। এবং এক্স্যাক্টলি এটা হচ্ছে মিডিয়াতে এগুলো নিয়েই সারাদিন চর্চা চলেছে। হয়তো আরও বেশি করে চাকরিহারাদের নিয়ে কথা হতো, হয়তো আরও বেশি করে সামনে আসতো পয়েন্টসগুলো, কিন্তু না, এনাদের নিয়ে চর্চা হচ্ছে। অথচ এরা কী নিয়ে কথা বলছেন? কেউ বলছেন সেই নারদা কেলেঙ্কারিতে অমুককে দেখা গিয়েছিল, তাই নিয়ে আবার একজন প্রবীণ সাংসদ, তিনি আবার একেও খোঁচাচ্ছেন, ওকেও খোঁচাচ্ছেন, একেও যা বলছেন ওকে তার এগেনস্টে বলে দিচ্ছেন, যেন খেলা হচ্ছে। হ্যাঁ, খেলা তো হবে, শোনা গেছিল। অথচ দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা কেস তারা আজকে জিতেছেন, সেটা নিয়ে কিন্তু কই থ্যাঙ্কস জানালেন না তো। কারণ সেই একই বিচারপতি, সুপ্রিম কোর্টের একই বিচারপতির বেঞ্চে কিন্তু সেই একই বিচারপতি, যাকে বলা হয়েছিল এই রায়ের পিছনে আবার কোনো খেলা নেই তো, স্টেডিয়ামে দাঁড়িয়ে সেদিন বলা হয়েছিল যে এই যে রায়টা দিলেন এর পিছনে আবার কোনো খেলা নেই তো, বলেছিলেন তো। অথচ দেখুন, আজকে যখন রায়টা নিজেদের অনুকূলে গেল, তখন কিন্তু সেই খেলার কথা উঠছে না, কারণ খেলা হয়নি, উনি খেলেন না। বিচারপতি আজকে যে রায়টা, অতিরিক্ত শূন্যপদ, যেটা সুপার নিউমারারি পোস্ট নিয়ে দিয়েছেন, যেটা সিবিআই তদন্ত হবে কি হবে না, মন্ত্রিসভা, অনেক চ্যানেল থেকে বলা হয়েছিল, অনেক পক্ষ থেকে মন্ত্রিসভা পুরো জেলে চলে যাবে ইত্যাদি ইত্যাদি, যদিও আমার সেটা বিশ্বাস ছিল না, আমি যার জন্য বলিনি এগুলো। কিন্তু কথা হচ্ছে যে সিবিআই তদন্ত হবে না, করা যেতে পারে না। কারণটা বলা হয়েছে খুব স্পষ্টভাবে। বিচারপতি যার বেঞ্চে উঠেছে সেই একই মানুষ কিন্তু এই 26,000-এর প্যানেল ক্যান্সেল করেছেন 2016 সালে। আজকে উনি কিন্তু এদের ফেভারেই রায়টা দিয়েছেন, মন্ত্রিসভার ফেভারে, যে না, এদের কাউকে সিবিআই তদন্ত করতে পারবে না, কারণ এরা হচ্ছে মন্ত্রিসভার যুগ্ম ডিসিশন নেওয়া হয়েছিল সুপার নিউমারারি পোস্ট তৈরির জন্য, এবং যে কারণটা দেখানো হয়েছে সেটা যথেষ্ট ভ্যালিড ওনার মনে হয়েছে। এবং কথাটা হচ্ছে যে এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়নি, এবং কাউকে নিয়োগও দেওয়া হয়নি, কেউ কাজ করতে শুরু করেননি বা স্যালারি পাননি, সেক্ষেত্রে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো নয়। বিশেষ করে রাজ্যপালের সিগনেচার ছিল। তো এই যে ছোট ছোট আইনের মুড়কিগুলো, টুইস্টগুলো ছিল, উনি সেটা মেনেই কিন্তু রায়টা দিয়েছেন। কোনো খেলা ছিল না এটার পিছনে, কোনো পক্ষই কিন্তু বলেনি যে না কোনো খেলা হয়েছে। ওই আজকে তো অপোজিশনে যারা ছিলেন তারা বলেননি যে কোনো খেলা হয়েছে, অথচ ওনাকে দেখুন, উনি কি সুন্দর সেদিন বলে দিলেন, মানে মুখ দিয়ে কিছু বলতে না জাস্ট কিছু যায় আসে না, কি সুন্দর বলে দিলেন, আবার কোনো খেলা নেই তো এটার পিছনে। না দিদিমণি, খেলা ছিল না। আজকে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। আজকে রায়টা নিজেদের ফেভারে গেছে বলে চুপ করে আছেন কেন? শুনছি তো অনেক আনন্দ ফুর্তি হয়েছে, জানি না কতটা সত্যি, হতেই পারে, খুব স্বাভাবিক, মন্ত্রিসভা পুরো বেঁচে গেছে, খুব স্বাভাবিক। না, এটা সিবিআই তদন্ত হবে না এবং কেসটা ডিসমিস হয়েছে, এটা নিয়ে আর কিছুই হবে না। কিন্তু যেটা জানা যাচ্ছে, অনেক বর্ষিয়ান যে লয়াররা যারা কেসটা লড়ছিলেন, তারাই বলছেন যে আরও অনেক কেস আছে, যেখানে ইন্ডিভিজুয়ালি অনেকেরই অনেক জায়গায় যাওয়া হতেই পারে, কিন্তু সেগুলো তো ভবিষ্যতে কোর্ট বলবে, কোর্টের বিচারাধীন বিষয়, সেগুলো তারাই ডিসিশনটা নেবেন, এবং ডেফিনেটলি তারা তাদের যে আইন অনুযায়ী নেবেন এবং তাই নেওয়া হয়।
আমাদের দেশের আইন অনুযায়ী বিচার ব্যবস্থা হয়, আমাদের জুডিশিয়ারির উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। সর্বোচ্চ আদালত অনেক খতিয়ে দেখে, অনেক বিবেচনা করে ডিসিশন নেন, সেই জন্যই তারা রয়েছেন। তাদের উপর বিশ্বাস এবং ভরসা আমাদের রাখতেই হবে। তবে এই যে চাকরিহারা যারা, তাদের যে মানবিক অনেক শুনি, মানবিকতার গ্রাউন্ড, মানবিকতা কেউ দেখায় না, একজনই মানবিকতা দেখান ইত্যাদি ইত্যাদি। অথচ এই সামান্য কাজটা কিছুই না, যে ওএমআর স্ক্যান্ড কপি রয়েছে সেটা জাস্ট ওয়েবসাইটে ফেলে দিন। এটা টেকনিক্যাল কাজ, যারা রয়েছেন তাদের বললেই তারা ফেলে দেবেন, কিন্তু না, এটা করা যাচ্ছে না। কিন্তু কেন? প্রশ্নটা যে কেনর উত্তরটা আর কিছুই না। কারণ হচ্ছে যোগ্যদের লিস্টটা যদি প্রকাশ পায় তাহলে অযোগ্য কারা বোঝা যাবে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বোঝা যাবে, তারা কাকে টাকা দিয়েছে তাদের কলারটা তারা চেপে ধরবে এবং পুরো জিনিসটা চোখের সামনে স্পষ্ট হয়ে সবার চলে আসবে। এটা ঢাকার জন্য, শুধু এটা ঢাকার জন্য, নিজেদের দোষটা এইভাবে ঢাকার জন্য শুধু এই 26,000 মানুষ, যাদের মধ্যে অনেকেই আছেন যোগ্য শিক্ষক, তাদের পরিবার শুদ্ধ, তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। অথচ অভিনয় করা হচ্ছে, মানে সুচারুভাবে অভিনয় করা হচ্ছে যে আমরা মানবিক, আমরা পাশে আছি। কোনোভাবেই যে পাশে নেই, অলরেডি আমি বিভিন্ন পয়েন্ট দিয়ে বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়ে দিয়েছি। এবার প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানান কমেন্ট বক্সে যে আমি যা বলেছি সেটা আপনাদের কতটা সঠিক মনে হয়েছে। যদি বেঠিক মনে হয় অবশ্য করেই নিজেরা যুক্তি দিয়ে সেটাকে জানান, আমাকে খণ্ডন করুন আমার যুক্তি। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন। ফিরে আসবো অন্য আরও ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখুন, আরও যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখুন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এখন আসি, নমস্কার।